ওঠার সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে মেনটেন থাকে প্রথম, তারপরে মাঝখানে যে আমরা রাত্রে একটু বাথরুম টাথরুম যাবো বা সেটাতে অতটা মেনটেন্স থাকে না, ভীষণ নোংরা থাকে, যার ফলে একটু যাত্রীদের তো ভীষণ অসুবিধা হয়। ওই যে বাইরে যে ওয়াশ বেসিনটা আছে, ওয়াশ বেসিনের সামনে একটা ডাস্টবিন থাকে, ডাস্টবিনটা ভেঙে গেছে। লোক অনেক আছে এদিক ওদিক করে ঢোকায়, কিন্তু ঢোকায় যখন বড় বড় স্টেশন আসছে সেখানে যখন সার্কুলার আছে যে পরিষ্কার করতে হবে, সেইটা নেই। ভীষণ আওয়াজ হচ্ছিল, একটা যাত্রীকে শুতে পারছিল না, থেমে যাচ্ছে তাতেও আওয়াজ, ঝাঁকি লাগছে, আবার ছাড়ছে তখনও ঝাঁকি লাগছে। পেশেন্টদের জন্য মানে এটা হার্টের পেশেন্টদের জন্য খুব মানে ভয়াবহ। আমি সারা রাত জেগেছিলাম এখানে লাইন দিয়ে। আজকে সকালবেলা 8:02 হয়নি, তার আগেই সব টিকিট হয়ে গেল। আমি ওয়েটিংয়ে টিকিট কাটতে বাধ্য হলাম। কারা টিকিটগুলো নিয়ে নিচ্ছে? আগে রেলের একটা ওয়েটিং লিস্ট ছিল, এখন অরূপ যে প্রশ্ন তুলল তৎকাল, প্রিমিয়াম তৎকাল। এবং আমি আজকে আস্তে আস্তে আমি নিজে পুরীর একটি সাইট দেখছিলাম, কোনো একটি নামকরা কোম্পানি, বহুজাতিক কোম্পানির সাইটে দেখা গেল যে সে নিশ্চিতভাবে আমাকে 2AC টিকিট একটা নিশ্চিতভাবেই হাতে ধরিয়ে দেবে বলছে, তাতে তাকে এতটা বেশি টাকা দিতে হবে। এই বিষয়গুলো আমরা নিজেরাও যখন জুনিয়র রিপোর্টার ছিলাম সৌমিত্রের কাছে বহু টিকিট কনফার্ম করিয়েছি রিকোয়েস্ট করে, কিন্তু এখন দেখা যাচ্ছে ফেলো করি মাখতেল, যেটা বহুজাতিক সংস্থাকে এই যে বিশ্বায়নের যুগে এবং এর যুগে রেলকেও অন্যের হাতে বেছে দেবে কিনা সে নিয়ে কথা হচ্ছে, এবং এটা একটা বড় সমস্যা কিন্তু রেলের। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনাদের 2009-তে মনে আছে অমিত মিত্রকে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর কোন পোস্টে নিয়েছিলেন? ওই ডেজিগনেশনটা কনসালটেন্ট ফর প্রাইভেট পাবলিক পলিসি অর সামথিং, পিপিপি। এটা কি জিনিস? এটা হলো গভর্নমেন্টের যে বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলোকে প্রাইভেটকে দিয়ে দেওয়া। পিপিপি মোডে উনি বিভিন্ন গভর্নমেন্টের জিনিস প্রাইভেটকে, তারপর বলছেন ফ্রেট করিডোর। আরে মশাই, ফ্রেট করিডোর সারা ভারতবর্ষে একটা রাজ্যে, ভারতবর্ষের লাস্ট আমাদের না, আমাদের আগে থেকেই ঘোষিত একটা নীতি ছিল যে ফ্রেটের জন্য আলাদা করিডোর থাকবে। সারা ভারতে প্রত্যেকটা রাজ্য ফ্রেট করিডোরের জন্য জমি দিয়েছে। একজন মাত্র মুখ্যমন্ত্রী সেই ফ্রেট করিডোরে জমি দেননি, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেনের টিকিট আগে শুধুমাত্র কাউন্টারে বিক্রি হতো, এখন ট্রেনের টিকিট ইলেকট্রনিক্যালি বিক্রি হচ্ছে। একসঙ্গে কয়েক হাজার লোক বিট করে বসে আছে, এক সেকেন্ডের মধ্যে, যখন নাকি ধরুন দুর্গাপুজো বা এটসেট্রা, এক সেকেন্ডের মধ্যে সেই টিকিট উঠে বেরিয়ে যাচ্ছে। এর জন্য তো এটা তো সিস্টেমের, দেখুন এটা তো কম্পিউটারাইজ সিস্টেম করা হয়েছে বলে 8টায় যখন খুলছে একসঙ্গে কয়েক লাখ লোক টার্গেট করে বসে আছে, কয়েকশো টিকিট উঠে যাচ্ছে। আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের ট্রেনের একটা শ্রেণীবিভাগ উত্তরোত্তর হচ্ছে। একটা হচ্ছে যে এক্সিকিউটিভ গোত্রের ট্রেন, বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, আর একটা বাকি যা আছে সেটাকে বলা হয় ওই ভাষায় রাজনীতির ক্যাটল ক্লাস ট্রেন। ফলে সেই ট্রেনগুলো এই যে আপনি যাদের কথা শোনালেন তারাই আসলে এই অভিজ্ঞতায় ফেরে। এই শিয়ালদার থেকে 30 লাখ, হাওড়ার থেকে 20 লাখ লোক যারা যাতায়াত করেন তারা এই ক্যাটল ক্লাস ট্রেনের মধ্যে দিয়েই চলেন। ফলে যখন গভর্নমেন্ট রেল চালাচ্ছে, একটি তথ্য বলছে 2.5 কোটি যে মানুষ প্রতি ট্রেনে চাপেন, তার 70% কিন্তু লোকাল ট্রেন। একদম তাই। ফলে এবং এই লোকাল, আপনি যদি বলেন শুধু কলকাতা হাওড়া না, এটা দিল্লি, মুম্বাই তো সাবারবান ট্রেনের উপর বেঁচে আছে, আমি আপনাকে বলতে পারি। ফলে এখানে ইম্পর্টেন্ট এই যে রেলের টাকা নেই এই গল্পটা না, আমি বলছি সদর্থক আলোচনা যদি করতে চান, রেলের টাকা আসে যেখান থেকে। এই যে মালগাড়ির দুর্ঘটনা হলো, এই মালগাড়ি চলাচল তাকে উন্নত করতে হবে, যেটা রেভিনিউ আপনাকে দেয়। মালগাড়ির রেভিনিউ যদি না আসে তাহলে আপনি মানুষকে সস্তায় ট্রেনে চড়াতে পারবেন না। আর মালগাড়ির অবস্থা, ওই আবার বলছি যে মিশন রাফতার বলে কেন্দ্রের সরকারের একটা রিপোর্ট জাস্ট বেরিয়েছে, আপনারা সবাই দেখে নেবেন। সেখানে মালগাড়ির গতি ভারতবর্ষে কমেছে গত 10 বছরে, এবং নাও ইট ইজ অ্যাভারেজ স্পিড ইজ 25 কিলোমিটার পার আওয়ার। 25 কিলোমিটার প্রতি ঘন্টায় মালগাড়ি যদি যায়, এখান থেকে দিল্লি যেতে মাল কী লাগবে বা শিলিগুড়ি যেতে কত ঘন্টা সময় লাগবে, কোন লোক মালগাড়িতে চাপাবে? ফলে প্রফেশনালিজমের রেলের দরকার। ফলে এই কারণেই দরকার রেল বাঁচাতে। ফলে মালগাড়ি জুড়ে তখনই ছুটতে পারে যখন লাইনের সুরক্ষা থাকে, সিগন্যালের সুরক্ষা। ভারতীয় রেল কি পেশাদারিত্ব হারাচ্ছে সুমিতদা? না, তাহলে আপনারা যেগুলো দেখাচ্ছিলেন, মানুষ তো বছরের আগে থেকে করে আপনি দুর্গাপুজো বা এরকম সামার সিজনে ইত্যাদিতে দলে দলে মানুষ যখন বেড়াতে যান, সেটা কি করে যাচ্ছেন? পেশাদারিত্ব হারিয়ে গেলে দূরপাল্লার গাড়ি, লোকাল ট্রেন, মালগাড়ির কথা আপনারা আলোচনা করছেন, সেগুলো একসঙ্গে যাচ্ছে কি করে? মালও তো পৌঁছচ্ছে, যাত্রীও পৌঁছচ্ছে। পেশাদারিত্ব যদি হারিয়ে যেত
তাহলে কোনো একটা কিছু কোথাও যেতে পারতো না, রাস্তায় বসে থাকতেন। প্রশ্ন উঠেছে টিকিট গেল কোথায়, যেটা বলছিলেন যে এখন সর্বত্র আমার কিন্তু কম্পিউটারাইজ রিজার্ভেশন আছে প্রতিটি স্টেশনে প্রায়, শুধু তাই নয়, যেটা বাড়ি থেকে বসে অনলাইনে, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে বুক করেন। ভেবে দেখুন, আপনাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে দেখুন, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখুন, তো সেই টিকিটগুলো তো চলে যাচ্ছে বলেই তো হচ্ছে না। বাথরুমের কথা হচ্ছিল, আমি স্বীকার করছি অনেক সময় অসুবিধা থাকে যেতে, কিন্তু শুধু রেলের লোকই ওখানে ঢুকে অপরিচ্ছন্ন করে দিয়ে চলে আসে, আর কারোর ঢোকার ইয়ে নেই। আমরা যাত্রীরা যখন যাই তখন আমাদেরও তো দায়িত্ব পড়ে যে একটু ভালো করে, যেমন নিজের বাড়িতে যেমন ব্যবহার করি ওরকমভাবে ব্যবহার করব। একজন যাত্রী বেরিয়ে গেলেই আরেকটা আপনি যেতে পারবেন না। কেন হয় এটা? এই যে লোকের অভাব তো আপনি বললেন, এই লোকের অভাব কি চালকদের উপর আলাদা চাপ তৈরি করছে? অতিরিক্ত সময় ডিউটি, ঘুম না হওয়া, এইগুলো কি চালক যারা আছেন তাদের কি প্রেশার হচ্ছে? লোকো পাইলট আজকেও কম থাকছে এবং তারা পুরোপুরি রেস্ট পাচ্ছে না। ইভেন যদি অসুস্থ হয়, রেলওয়ে বোর্ডে ওনারা জানেন, রেলওয়ে বোর্ডের অর্ডার আছে, অধিকার দেওয়া আছে যে যদি আপনার অসুস্থতা বোধ করেন তাহলে আপনি সিক হয়ে যাবেন, অফিসকে রিপোর্ট করে দেবেন, চাকরি করবেন না, কিংবা যেখানে থাকবেন রিপোর্ট করে থেকে যাবেন। কিন্তু এখন যদি অসুস্থ কেউ মানুষ হয়, কোনো লোকো পাইলট শর্টেজ 30% বেশি রাখা উচিত। যত ট্রেন চলছে তার 30%, স্যার বলুন যে না, এটা 30% বেশি রাখা উচিত। কিন্তু আজকে 100%ও নেই, যে ওখানে যে যত লোক 30% তো নেই। ওটা রাখা হয় ট্রেনিংয়ের জন্য, ওটা রাখা হয় ছুটির জন্য, ওটা রাখা হয় যাতে কোনো জায়গায় অসুস্থ হয় ড্রাইভার তার জন্যে, কিন্তু ওটা মেনটেন হচ্ছে না। এবং সেই লোকো পাইলট আজকে খুব প্রেসারে, যার ফলটা হচ্ছে আমি যদি ভুলটা না শুধরাই, খালি উপরে উপরে বললে তো হবে না, ভুল সুরাতে গেলে আসলে আমাকে যদি মনে করি যে আমি গিল্টি আছি তো স্বীকার করতে হবে। যদি আমি স্বীকারই না করি তাহলে আমি কি করে শুধরাবো, এটাই আমি বলছি। এবং একটাই খালি কথা বলবো স্যার, যেটা এই অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্ট টোটালি ভুলের জন্য হয়েছে, টোটালি মানুষের ভুলের জন্য হয়েছে। এবং যেটা বলেছিলাম, এডুকেটেড লোক, যেটা জানা দরকার ছিল কোন পেপার দিতে হবে, সেই লোকো পাইলট কোন পেপার নেবে এবং কি যাবে, আপনারা তদন্ত করুন। শর্ট করে বলে দিলে হলো যে না লোকো পাইলট দোষী মরে গেছে বলে, পুরোপুরি দোষ ছিল রেলের। এবং আমি বলছি ওই লোকটা মারা গেছে, ওকে মার্ডার করা হয়েছে, এখন ওর উপরে দোষ চাপাচ্ছেন। এখন আপনি পেপার ইস্যু করেছেন যাতে ও গিয়ে বাধ্য হয়েছে হাই স্পিড যেতে, ওখানে ওই সেকশনে কনভার্ট হয়েছে, ওই সেকশনটা মানে অত ছোট ঘটনা নয়। কনভার্ট হচ্ছে মানে বিশদ আমি এখানে না না ওনাকে refer শুনুন, করেই হ্যাঁ, বলছি। convert উনি মানে ওই যে এই যে ধরুন ওইটুকু ডিস্টেন্স কাঞ্চনজঙ্ঘা, যতদূর আমার তথ্য বলছে, কাঞ্চনজঙ্ঘা ওই রাঙাপানি থেকে ওই স্টেশন অবধি কাঞ্চনজঙ্ঘা গেছে 28 মিনিটে বা 26 মিনিটে, 28 মিনিটে, আর ওই ডিস্টেন্সটাই 13 মিনিটে গেছে মালগাড়ি। কেন গেল এটা মনে হয়? এটা বলছি ভুল, একদম ভুল কথা। ও 13 মিনিটে যে গেছে ওটা তো মানছি, কিন্তু আগে যে কাঞ্চনজঙ্ঘা 13 মিনিটে যায়নি এটা কি করে কে বলছে? ওটা তো দেখতে হবে স্পিডোমিটার কোটায় দাঁড়িয়েছিল ওখানে, ও গিয়ে হোম সিগন্যালে দাঁড়িয়েছে। ভুল হয়েছে, ভুল হয়েছে। ওখান থেকে যে পেপার দেওয়া হয়েছে ওই পেপারটা দিয়েছে, কোনো স্পিড রিস্ট্রিকশন ছিল না। এবং ওই লোকো পাইলট ভুল করে ওই যে কাঞ্চনজঙ্ঘার অ্যাবসলিউট ব্লক সিস্টেম যেটা ছিল, অ্যাবসলিউট ব্লক সিস্টেম থেকে কনভার্ট করা হয়েছিল অটো ব্লক সিস্টেম। এবং যে পেপার দেওয়া হয়েছে ওই ড্রাইভারকে অথরিটি টু প্রসিড, সেটা দেওয়া হয়েছে অ্যাবসলিউট ব্লক সিস্টেম, যেটা দেওয়া উচিত ছিল না। এটা তো একদম চূড়ান্ত গাফিলতি। তার রেল কি করে বলে দিচ্ছে যে পাইলট দায়ী? প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা রেলের আধিকারিক একজন বলেছে এবং গাফিলতিটাও রেলেরই যে সে করেছে। মিনিস্টার কিন্তু এখনও বলেছে যে যতক্ষণ তদন্ত না হচ্ছে ততক্ষণ আমি বলতে পারবো না। নাম্বার ওয়ান। আমি নাম্বার টু বলি। নাম্বার টু হচ্ছে যে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে এখন অনেক পাইলট আরও নেওয়া উচিত এবং এডুকেটেড পাইলট নেওয়া উচিত। আমি একদম অস্বীকার করছি না এবং আমি নিজে বলছি, আমি জানি ওখানে শর্টেজ আছে, নেওয়া উচিত এবং আপনারাও আবেদন করুন, আমরাও আবেদন করি, রেলকে এটা নিতে হবে। কিন্তু আমি আপনাকে বলছি, অরূপবাবু যেটা বলছেন যে ইঞ্জিনিয়ার নেওয়া হয় না, প্রতি বছর আইআরএসি ক্যাডারে ইঞ্জিনিয়ার নেওয়া হয় এবং আমি বলছি এই বরঞ্চ এই ইঞ্জিনিয়ার নেওয়াটা বন্ধ করা উচিত। এবং কিছুদিন আগে আমার নিজের এক রিলেটিভ কয়েক মাস আগে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, বলে ইঞ্জিনিয়ার নেওয়া হয়। আমি বলছি রিটায়ারমেন্ট যত রিক্রুটমেন্ট হচ্ছে না তার বেশি রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। না না, কিন্তু ইঞ্জিনিয়ার নেওয়া হয় না তা
আমার কত দরকার লোকো অরূপ, পাইলট অরূপ, 5 বছরের মধ্যে শুনি, অরূপ। এক second, আমি যেহেতু টেকনিক্যালিটিসটা বলে দিয়েছেন তাই আমি সেটার মধ্যে যাচ্ছি না। দেখুন, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা দেখি, রেলের অভিমুখ নিশ্চয়ই প্রগতির সাথে সময়ের সাথে সাথে সব জিনিসই এগোয়, রেলও এগোচ্ছে, কিন্তু এই যে পার্থদা বললেন ক্যাটেল ক্লাস, একদিকে ক্যাটেল ক্লাস, একদিকে সোনার জল পরা স্যুট। আমার রেলের উন্নয়নের অভিমুখটা কোন দিকে হবে? আমার দেশের 10% মানুষ বন্দে ভারত চড়তে পারে বা দুরন্ত বা রাজধানী অ্যাভেল করতে পারে, কিন্তু দেশের 90% মানুষ তো কাঞ্চনজঙ্ঘার মতো ট্রেন অ্যাভেল করে, তারা করমণ্ডল চড়ে। তাদের কাছে প্রায়োরিটিটা হচ্ছে তারা কি ট্রেনে চড়বে, সেটা এলএইচবি কোচ হবে না আইসিএফ কোচ হবে, তারা তো জানে না, তারা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে রয়েছে, অথচ প্রতিদিন তাদের টিকিটের জন্য বাড়তি দাম দিতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি, রেল যদি তার প্রফিটেবিলিটির জায়গা দেয়, নিশ্চিতভাবে যে কোনো সংগঠন সে লস করে চলতে পারে না, কিন্তু রেলের মতো সংগঠন ভারতবর্ষের লাইফলাইন যাকে বলে, যার উপর দেশের মানুষের জীবনযাত্রা দাঁড়িয়ে রয়েছে। আপনি বলেছেন বিশ্বতে 2.5 কোটি মানুষ যাতায়াত করে, তার মানে প্রতি ফ্যামিলিতে 4 জন থাকলে 10 কোটি মানুষ জানে না তার পরিবারের লোকটা রাতে ফিরে আসবে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে রেলের অভিমুখটা কি ওই 10% মানুষের জন্য হবে না দেশের 90% মানুষের জন্য আমি হবে? ছোট্ট করে বলবো, বিশ্ব যেহেতু কথাটা হচ্ছিল ইঞ্জিনিয়ার থাকা না থাকা নিয়ে, রেলের সবচেয়ে বড় অংশ রেল ট্র্যাক নিয়ে যেন আমরা আলোচনা করছিলাম, রেল ব্রিজ। ভারতবর্ষে এই মুহূর্তে 1.5 লক্ষের মতো রেল ব্রিজ, 1,47,000 নদীর ওপর দিয়ে যায়। আমি এর মধ্যে 38,000 ব্রিজ হচ্ছে 100 বছরের পুরনো। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট সংসদে প্লেস করা, সেটা বলছে, হ্যাঁ, সংসদে প্লেস করা স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বলছে 60% পোস্ট খালি, যারা ব্রিজ সেফ না আনসেফ সেটা দেখবে। আপনি প্রাণ হাতে করে রোজ রাত্রিবেলায় ওই 110 কিলোমিটার স্পিড নিয়ে রাজধানী যাচ্ছে, একটার পর একটা ব্রিজ ক্রস করতে করতে, আপনি বলবেন আর উই সেফ? আমরা বসে আছি, সত্যি আমরা মৃত্যু ফাঁদে বসে আছি, মৃত্যু উপত্যকা আমার দেশ। ভারতবর্ষে গত 10 বছরে ইলেকট্রিফিকেশন, তার আগে মনমোহন সিং এর 10 বছরে যা হয়েছে তার 4 গুণ হয়েছে। এখানে ডাবল লাইন মনমোহন সিং এর সময় যা হয়েছে তার 3 গুণ হয়েছে। এবং বায়ো টয়লেট 30 টাইমস, আমি কাইন্ডলি নোট 30 টাইমস আমি সব মেনে নিচ্ছি, আমি সমস্ত কিছু মেনে নিচ্ছি, এবং খুব ভালো আমি হয়েছে। বলছি অ্যাক্সিডেন্ট, সমস্ত কিছু মেনে নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন। অ্যাক্সিডেন্ট মনমোহন সিং এর 10 বছরে যা সুদীপ্ত বাবু, হয়েছে তার 1/4 হয়ে গেছে। সুদীপ্ত বাবু, কিন্তু একটাই প্রশ্ন, এই রেল ব্রিজের ব্যাপারটা আমি একটু আপনারা মতামত প্লিজ দেবো। 1 মিনিট, আমরা সব মেনে নিচ্ছি, মনমোহন সিং এর সময় যা হয়েছে আপনারা 4 গুণ কাজ করেছেন, আবার নতুন প্রোগ্রেসিভ ইন্ডিয়া সবার সামনে রাখছেন, আচ্ছে দিন রাখছেন, সব ঠিক আছে। যে ভয়ঙ্কর অভিযোগ মিস্টার সিং পাশে বসে করলেন, সরকার নিজের কাঁধ থেকে এই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টের দায় মুক্ত করার জন্যে টোটাল দোষারোপটা, আজকে সে স্বর্গীয় হয়ে গেছেন, সেই পাইলটের ঘাড়ে চাপালেন। এই কোন রাষ্ট্রে আমরা বাস করছি? আমি উত্তরটা কোন দিই। দেশে আমরা বাস আরে করছি? মশাই উত্তরটা দিচ্ছি, শুনুন। বলুন, উত্তরটা দিচ্ছি। আপনি তো দেবেন উত্তরটা হচ্ছে যে রেলমন্ত্রী, আমি যেটা বলেছি, আমার কথাটা আপনি শোনেননি। না, রেলমন্ত্রী শুনেছি। বলেছেন তদন্ত হবে। যতক্ষণ তদন্ত কোনো না হচ্ছে তদন্ত আমি হবে। ততক্ষণ বলছি না। যে বলেছেন বিশ্বদা, সে রেলেরই একজন ভারতীয় রেলের না, 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 রিফর্ম না, কথাটা এখান শুনতে দিন। থেকে শুরু হোক। কথাটা শুনুন। এই আরে অশ্বিনী মশাই, বৈষ্ণবকে আগে যিনি সরান। বলেছেন This should be the হ্যাঁ, first না, 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 man. ওকে সরিয়ে রেল শোনো, মন্ত্রী সিনেমা বলেছেন, শরীফকে আনবেন নাকি? আকাশ থেকে রেখেছেন। জাফর শরীফকে নিয়ে আসবেন নাকি? রেখেছেন। রেলটার তো সর্বনাশ করে দিয়েছেন আপনারা। না, না, আরে রেলের আমরা সর্বনাশ তো রেলটা আপনারা করেছেন। বানিয়েছি আমরা। রেল বাজেটে সর্বনাশ প্রতি কি? বছর এক একটা আপনারা এখানে ওখানে এসেছেন রেল বিক্রি দিতেন। করার জন্য। আমি একটাই কথা বলতে চাই, ভারতবর্ষে রেগুলার 2.5 কোটি লোক ট্রেনে যাতায়াত করেন, সংখ্যাটা হয়তো অনেক বেশি, কিন্তু পার্থদা যেটা বললেন সেটা আরও ভয়ানক, যে 100 বছরের ওপর ব্রিজ প্রায় 36,000টা রয়েছে। অর্থাৎ সেই ব্রিজের অবস্থা কি, সেই ব্রিজের মানে সত্যি ইংরেজ আমলে তৈরি ব্রিজগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটুকু দেখার কেউ নেই। সত্যি আমাদের যে জীবনযাত্রা, আমরা যারা ট্রেনে চড়ি, সাধারণ মানুষ যারা ট্রেনে চড়েন, আমরা চাই একটিও প্রাণহানি না হোক। আমরা চাই রেল ভারতের লাইফলাইন হয়েই থাকুক, বেলাইন যেন কখনো না হয়, এবং আমরা যেন নিরাপদে নিশ্চিন্তভাবে রাতের রেলযাত্রা, দিনের রেলযাত্রা খুব ভালোভাবে মসৃণভাবে করতে পারি, এটুকুই আমাদের চাওয়া।